আসসালামু আলাইকুম। আজ আমরা টাক পড়া অথবা চুল পড়ে যাওয়া রোগের চিকিৎসার অগ্রগতি সম্পর্কে কথা বলবো। আমাদের মধ্যে কম বেশি সবাই জীবনের কোনো না কোনো সময় চুল পড়া রোগে ভুগি, আর তাদের মধ্যে অনেকেরই মাথায় টাক পড়ে। টাক পড়লে আমাদের সৌন্দর্যের হানি হয় আর মানসিক চাপের কারণ হয়ে দাঁড়ায়। আমরা এই বিষয়গুলি নিয়ে কথা বলবো: সংজ্ঞা, চুল চক্র, মাথার চুলের গ্রোথ এবং লস, চুল পড়ার কারণ এবং মডার্ন ম্যানেজমেন্ট নিয়ে কথা বলবো। শরীরের যেসব স্থানে চুল গজায় সেসব স্থান থেকে চুল পড়ে যাওয়াকে টাক পড়া বলে। টাক পড়াকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, যেমন ক্ষতযুক্ত টাক অথবা ক্ষতবিহীন টাক। ক্ষতযুক্ত টাকটা অপরিবর্তনীয় এবং স্থায়ী হয়। এছাড়া অনেকে টাক পড়াকে ছড়িয়ে পড়া টাক অথবা ডিফিউজ অ্যালোপেশিয়া এবং স্থানীয় টাক অথবা লোকালাইজড অ্যালোপেশিয়া হিসাবেও বিভক্ত করে থাকেন। প্রতিটি চুল তিনটি চক্রের মধ্য দিয়ে বেড়ে ওঠে, যেমন অ্যানাজেন ফেজ অথবা চুল বৃদ্ধি পর্যায়ে, ক্যাটাজেন ফেজ অথবা ট্রানজিশনাল ফেজ, টেলোজেন ফেজ অথবা বিশ্রাম পর্যায়ে। অ্যানাজেন ফেজটা সাধারণত 2.5 থেকে 5 বছর পর্যন্ত থাকে। ক্যাটাজেন ফেজ যেটা অন্তর্বর্তীকালীন বা মধ্যবর্তী পর্যায়ে, সেটা 2 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। টেলোজেন ফেজটা সাধারণত 2 থেকে 4 মাস, গড়ে 100 দিন পর্যন্ত স্থায়ী হয়। সুতরাং কোনো ব্যক্তির মাথার চুল সাধারণত 3 থেকে 5 বছর পর্যন্ত থাকে এবং এর পরে রিপ্লেসড হয়। চুলের জন্ম এবং চুল পড়ে যাওয়া সম্বন্ধে কিছু কথা আমাদের জানা দরকার। পুরুষ এবং মহিলার মধ্যে চুল পড়ে যাওয়ার কারণে সাধারণত আমরা ফ্যামিলি মেডিসিন স্পেশালিস্ট অথবা ডার্মাটোলজিস্টের শরণাপন্ন হয়ে থাকি। মাথার চুলের বৃদ্ধি সাধারণত দিনে 0.4 মিলিমিটার হয়ে থাকে এবং সর্বোচ্চ 1 মিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে। কিন্তু বয়স বাড়ার সাথে সাথে এই লম্বা হওয়ার যে প্রবণতা, এটা কমে যায়। 85 থেকে 90% চুল সাধারণত অ্যানাজেন ফেজে বা গ্রোয়িং ফেজে থাকে এবং 10 থেকে 15% চুল সাধারণত টেলোজেন ফেজে অথবা বিশ্রাম পর্যায়ে থাকে। কোনো একটা বস্তু যদি আমাদের চুলের ক্ষতিকারক হয়, তখন সাধারণত 3 মাস পরে এইটার ইফেক্ট দেখা যায়, চুল পড়তে দেখা যায়। যেমন আমরা যদি রেডিওথেরাপি দেই তাহলে অথবা কেমোথেরাপি দেই, তাহলে সাথে সাথেই চুলটা পড়ে যায় না, 3 মাস পর থেকে পড়া শুরু হয়। সাধারণ চুল পড়ে যাওয়াটা সাধারণত নর্মাল যে চুল পড়ে সেটাতে মানুষের বোঝা যায় না। যতক্ষণ না পর্যন্ত প্রায় 50% চুল মানুষের মাথা থেকে পড়ে যায়, ততক্ষণ পর্যন্ত এটা বোঝা যায় না। আসুন আমরা রোগ সৃষ্টির কারণ সম্বন্ধে একটু আলোচনা করি। প্রদাহ থেকে সাধারণত ক্ষত সৃষ্টি হয় এবং যেসব কারণে, রোগের কারণে এই প্রদাহ থেকে মাথার চামড়ায় ক্ষত সৃষ্টি হয় এবং চুল পড়ে যায়, সেগুলো হলো লাইকেন প্ল্যানাস, ডিসকয়েড লিউপাস, হার্পেস জোস্টার, সিস্টেমিক লিউপাস ইরাইথেমেটোসাস, রেডিওথেরাপি, ফলিকুলাইটিস ডেক্লেভ্যান্স, টিনিয়া ক্যাপিটিস অথবা ক্যারিয়ন। যেসব ক্ষেত্রে প্রদাহ হয়ে ক্ষতবিহীন প্রদাহ তৈরি হয় এবং চুল পড়ে যায়, সেগুলো হলো টিনিয়া ক্যাপিটিস, যেটা হলো এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন, মাথার চামড়ায় যেটা হয়ে থাকে। এটা দুই ক্ষেত্রেই হতে পারে, ক্ষত সৃষ্টি করা এবং না ক্ষত সৃষ্টি করা, দুই ভাগই হতে পারে। সোরিয়াসিস, সেবোরিক একজিমা, অ্যালোপেশিয়া এরিয়াটা, অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, ট্রমা এবং সিফিলিসে ক্ষতবিহীন প্রদাহ হয়ে থাকে এবং এই সব ক্ষতবিহীন প্রদাহের মাধ্যমে যে চুল পড়ে, সেগুলি সাধারণত চিকিৎসার মাধ্যমে নিরাময় করা সম্ভব।
অ্যালোপেশিয়া এরিয়াটা মানে লোকালাইজ যে চুল পড়াটা সেটা সাধারণত অটো ইমিউন কারণে হয়ে থাকে এবং এইসব ক্ষেত্রে পারিবারিক ইতিহাস থাকে 20% কেসে, অ্যালার্জির কারণে হয়ে থাকে। অটোইমিউন ডিজিজের সাথে এগুলির সম্পর্ক থাকে এবং সাধারণত অন্য অটোইমিউন ডিজিজও যেমন থাইরয়েড ডিজিজ অথবা ডাউন সিনড্রোম এর সাথে থাকতে পারে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণ সাধারণত আমরা অত ভালোভাবে জানা যায় না, কিন্তু ধারণা করা হয় যে অনেকগুলি ফ্যাক্টরের সাথে কাজ করে, যেমন জেনেটিক, হরমোনাল এবং এন্ড অর্গান রিসেপ্টর সেন্সিটিভিটি। চিকিৎসাগত কারণ হলো শারীরবৃত্তীয় চাপ, যেমন সার্জারি, ইলনেস, রক্তশূন্যতা, ঘুমের অভাব, অ্যালার্জেনের প্রতি এক্সপোজার, ইরিটেন্টস, টক্সিন, পুড়ে যাওয়া, যে কোনো ধরনের ইনজুরি এগুলিতে হতে পারে। মানসিক বিভিন্ন চাপেও এটা হতে পারে, যেমন সাইকিয়াট্রিক ইলনেস, ডেথ অফ ফ্যামিলি মেম্বার বা পরিবারের ক্লোজ আত্মীয় স্বজন যদি মারা যায়, যদি কেউ চাকুরি হারান, অতিরিক্ত মানসিক চাপে, টেলোজেন এফ্লুভিয়ামের কারণে, ট্রাইকোটিলোম্যানিয়া এই রোগেও মানুষের মানসিক কারণে চুল পড়ে যায়। খাদ্যাভ্যাসের কারণে মানুষের চুল পড়ে যেতে পারে, যেমন হঠাৎ করে যদি ওজন বেড়ে যায় অথবা কমে যায়, সিভিয়ার ডায়েটিং যদি কেউ করেন, আয়রন ডেফিসিয়েন্সি যদি কারো থাকে, জিঙ্কের অভাব থাকে অথবা অপুষ্টি থাকে, তাহলে এটা হতে পারে। এন্ডোক্রাইন কারণে মানুষের এই রোগ হতে পারে, যেমন হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম এবং ডায়াবেটিস মেলাইটাস। বিভিন্ন ইনফেকশনের কারণে এই রোগ হতে পারে, যেমন টিনিয়া ক্যাপিটিস অথবা কিউরেন্টিস, যেটা আমরা আগেই বলেছি, সেকেন্ডারি সিফিলিস, ব্যাকটেরিয়াল ফলিকুলাইটিস, কিউটিনাস লিশম্যানিয়াস এবং জ্বরের পরে মানুষের সাধারণত চুল পড়ে যায়, সিস্টেমিক অ্যামাইলোডোসিস ইত্যাদি। লিভার ডিজিজ, ইনফ্লামেটরি বাউল ডিজিজ যেমন আলসারেটিভ কোলাইটিস এবং ক্রোনস ডিজিজও চুল পড়ে। অটোইমিউন ডিজিজে চুল পড়ে আমরা আগে বলেছি, যেমন সেলিস, ডার্মাটোমায়োসাইটিস, লাইকেন প্যানোপিলারিস, সোরিয়াসিস। এবং অপুষ্টির কারণে মানুষের চুল পড়ে, যেমন আয়রন ডেফিসিয়েন্সি, জিঙ্ক ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, বায়োটিন ডেফিসিয়েন্সি এবং হেভি মেটাল পয়জনিং এটা হয়ে থাকে। ঔষধের কারণে টাক পড়া, যেসব টাক পড়ে বা চুল পড়ে যায় সেগুলো হলো প্রধানত সাইটোটক্সিক ড্রাগ, অ্যান্টিকোয়াগুলেন্টস, অ্যান্টিএপিলেকটিভস, এসি ইনহিবিটরস যেগুলো আমরা ব্যবহার করি অ্যান্টিহাইপারটেনসিভ হিসাবে, বিটা ব্লকার্স যেমন মেটোপ্রোল অথবা প্রোপানল, এবং বিভিন্ন ব্যথার ওষুধ যেমন হলো যে আইবুপ্রোফেন, ইন্ডোমেথাসিন এবং অ্যাপ্রক্সেনের চুল পড়ে। এছাড়া অ্যান্ড্রোজেন, ইন্টারফেরন, ভিটামিন এ, রেটিনয়েডস এবং ওরাল কন্ট্রাসেপটিভ পিলেও চুল পড়ে যায়। আসুন আমরা এখন টাকের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করি। এটা বিভিন্ন ভাগে ভাগ করা হয়, যেমন অ্যালোপেশিয়া এরিয়াটা স্থানীয়ভাবে যদি অল্প একটু জায়গায় চুল পড়ে যায় সেটাকে আমরা বলি অ্যালোপেশিয়া। টোটালি যদি মাথার সমস্ত চুল পড়ে যায় তাহলে সেটাকে আমরা অ্যালোপেশিয়া টোটালিস বলি। অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস হলো সারা শরীরের সমস্ত লোম যখন পড়ে যায় তখন এটাকে অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস বলি। অ্যালোপেশিয়া বারবি যদি দাড়ির যে জায়গাটা এখান থেকে যদি চুল পড়ে যায় সেটাকে আমরা বলি অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া। এটা আমরা আগে বলেছি স্কারিং অ্যালোপেশিয়া, পোস্টপার্টাম অ্যালোপেশিয়া যেটা বাচ্চা জন্মদানের পর শুরু হয় মায়েদের, ট্র্যাকশন অ্যালোপেশিয়া, সিফিলিটিক অ্যালোপেশিয়া যেটা সেকেন্ডারি সিফিলিসে হয়ে থাকে, এবং ট্রাইকোটিলোম্যানিয়া। আসুন আমরা অ্যালোপেশিয়া এরিয়াটা সম্পর্কে কথা বলি। এটা অল্প জায়গার মধ্যে চুল পড়া শুরু হয় এবং টাক পড়ে। এটার কারণ সাধারণত জানা যায় না ওইভাবে সুনির্দিষ্টভাবে, কিন্তু ধারণা করা হয় যে অটোইমিউন বিভিন্ন অসুখে এটা হতে পারে, এবং 20% লোকদের মধ্যে পারিবারিক ইতিহাস পাওয়া যায়। এবং এই ধরনের টাক পড়াতে মাথার যে চুলটা সেটা সাধারণত পরিষ্কার থাকে এবং স্বাভাবিক থাকে, এবং নেইলের মধ্যেও আমাদের নখের মধ্যেও চেঞ্জ পাওয়া যায়, যেমন নখে পিটিং পাওয়া যায় অথবা নখটা নর্মাল শেপ থেকে ডি শেপ হয়ে যেতে পারে। অ্যালোপেশিয়া এরিয়াটা সাধারণত যেসব অটোইমিউন ডিসঅর্ডারে হয়, যেমন হাসিমোটো থাইরয়েডাইটিস, পার্নিশিয়াস অ্যানিমিয়া, এডিশন ডিজিজ, ভিটিলিগো বা সেতি রোগে, সিস্টেমিক লিউপাস ইরিথেমেটোসাস,
অ্যালার্জি যেটা জেনেটিক কারণে হয়ে থাকে, সোরিয়াসিস এবং মেন্টাল হেলথ ডিজিজ, স্বাস্থ্য সমস্যায়, মানসিক স্বাস্থ্য সমস্যায় এই ধরনের চুল পড়া হতে পারে। এই চুল পড়ার একটা সাইন হলো এক্সক্লামেশন মার্ক। চুল পড়ার পেরিফেরির দিকে এই ধরনের চুল দেখা যায় ভাঙ্গা ভাঙ্গা, সেটা দেখলে আমরা বুঝতে পারি যে এটা অ্যালোপেশিয়া এরিয়াটা। অ্যালোপেশিয়া এরিয়াটা মজার ব্যাপার হলো যে এটা আইল্যাশে এবং আইব্রোসে, ভুরুতে এবং দাড়িতে এবং শরীরের চুলেও এই ধরনের অ্যালোপেশিয়া এরিয়াটা হতে পারে। আগে আমরা বলেছি যে নেইলের মধ্যে এটা পিটেড থাকে অথবা রাফ এন্ড থাকে। ইন্টারন্যাশনাল কর্টিকোস্টেরয়েড যদি দেওয়া হয় অথবা ওরাল রুক্সোলিটিনিব যদি দেওয়া হয়, যেটা নতুন আসছে, তাহলে দেখা গেছে যে এই রোগ দ্রুত ভালো হয়ে যায় এবং বাচ্চাদের ক্ষেত্রে এই রোগটা এমনি ভালো হয়ে যায়, কোনো ওষুধ দেওয়া লাগে না। এই ছবিতে দেখা যাচ্ছে যে একজন রোগী যিনি অ্যালোপেশিয়া এরিয়াটা রোগে ভুগছেন। অ্যালোপেশিয়া টোটালিস আমরা আগে বলেছি যে মাথার সমস্ত চুল পড়ে যায়। এটা 50% ক্ষেত্রে চিকিৎসা সম্ভব। সবার চুল সাধারণত আমাদের চিকিৎসায় আবার নতুন করে গজাইতে দেখা যায় না। অ্যালোপেশিয়া ইউনিভার্সালিস আমরা আগে বলেছি যে শরীরের সমস্ত লোম পড়ে যায় এবং এটা থেকে চিকিৎসার মাধ্যমে রোগ মুক্তি সাধারণত খুবই রেয়ার। এটা অ্যালোপেশিয়া বারবি, দাড়ির যে জায়গাটা সেই জায়গায় অল্প ছোপ জায়গার মধ্যে দিয়ে চুল পড়ে যাওয়া, এটা সাধারণত ফাঙ্গাল ইনফেকশনের কারণে হয়ে থাকে অথবা অ্যালোপেশিয়া এরিয়াটার যেসব কজ অটোইমিউন কজেও হতে পারে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া, এই অ্যালোপেশিয়াটা মহিলাদেরও হয় পুরুষদেরও হয়। মহিলাদের প্যাটার্ন একরকম, পুরুষদের প্যাটার্ন একরকম। পুরুষদের প্যাটার্ন হলো যে দুই সাইড দিয়ে টেম্পোরাল, দুই পাশ দিয়ে ভিতরে ঢুকে যায় চুল এবং মাথার মাঝখানে চুল পড়ে যায়। আর মহিলাদের ক্ষেত্রে দেখা যায় যে মাঝখানের সিঁথির দুই পাশে চুল পড়ে যায়। এটা সাধারণত বংশগতভাবে হতে দেখা যায়। সাধারণত অতিরিক্ত অ্যান্ড্রোজেন হরমোন যখন হেয়ার ফলিকলের চতুর্পাশে তৈরি হয় তখনই এই ধরনের ঘটনা ঘটে। মহিলাদের সাধারণত অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া মেনোপজের পরে হয়ে থাকে। টাক পড়ার সবচেয়ে বেশি ঘটনা হয় এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার কারণে। সাধারণত মিনোক্সিডিল 5% অথবা সাইপ্রোটেরন অ্যাসিটেটের মাধ্যমে এই রোগের চিকিৎসা সম্ভব। যদি এই অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার সাথে ব্রণ এবং মাসিক সমস্যা দেখা দেয়, তাহলে সেটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম অথবা অন্য যে কোনো অ্যান্ড্রোক্রাইন ডিসঅর্ডারের কারণে, অ্যান্ড্রোক্রাইন ডিসঅর্ডারের কারণে হয়ে থাকতে পারে। অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়াটা সময়ের সাথে সাথে খারাপের দিকে যায়, পুরো চুল পড়ে যায়। সেজন্য এটা শুরুর দিকেই চিকিৎসা করলে ভালো ফল পাওয়া যায়। এখানে একজন পুরুষ এবং একজন মহিলার অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার ছবি দেওয়া আছে, যেটা আমি আগেই বলেছি, সেরকমভাবেই চুল পড়ে গিয়েছে। এখানে অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়ার চিকিৎসার ব্যাপারে এখানে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে সাধারণত 40% রোগী চিকিৎসায় ভালো হয়ে থাকেন, 5% মিনোক্সিডিল মাথায় ব্যবহার করার কারণে এবং সাথে ট্যাবলেট ফিনাস্টেরয়েড 1 মিলিগ্রাম যেটা অ্যাডিটিভ হিসাবে কাজ করে এবং ভালো ফল পাওয়া যায়। লো ডোজ মিনোক্সিডিল ট্যাবলেটের মাধ্যমেও ট্রিটমেন্ট করা যেতে পারে, যেটা 2.5 to 5 মিলিগ্রাম ওয়ান্স ডেইলি। মহিলাদের ক্ষেত্রেও ঠিক একই রকম, যে মিনোক্সিডিল দিয়ে ট্রিটমেন্ট করা হয়। এবং যেসব মহিলার বাচ্চা দেওয়ার ক্ষমতা থাকে বা বাচ্চা দেওয়ার বয়স থাকে, তাদের ক্ষেত্রে ফিনাস্টেরয়েড দেওয়া যায় না। কারণ হলো যে যদি সন্তান সম্ভব হয়ে যান তারা, তাহলে পুরুষ বাচ্চাদের জননাঙ্গ তৈরি করতে বাধা দেয় ফিনাস্টেরয়েড, এই জন্য এটা খাওয়া নিষেধ। আরেকটা পরিসংখ্যান বলছে যে যাদের অ্যান্ড্রোজেনিক অ্যালোপেশিয়া হয় তাদের ডায়াবেটিস এবং হার্টের রোগে মারা যাওয়ার রিস্কটা বেশি থাকে। এখানে পোস্টপার্টাম অ্যালোপেশিয়া অথবা টেলোজেন এফ্লুভিয়ামের একটা ছবি দেখানো হয়েছে, যেটা সাধারণত বাচ্চা জন্মদানের পরপরই মায়েদের শুরু হয়, বাট 1 বছর পরে এটা আবার স্বাভাবিক আকার ধারণ করে।
ট্র্যাকশন অ্যালোপেশিয়া হলো চুল যদি কেউ টাইট করে উপরে এরকম ছবির মতো করে বাঁধে প্রতিদিন, তাহলে আস্তে আস্তে একটা একটা করে চুল চলে যেতে এইভাবে টাক পড়ে যায় দুই পাশে। এটা এইভাবে চুল না বাঁধাই এই জন্য উত্তম। সিফিলিটিক অ্যালোপেশিয়া সিফিলিক রোগে হয়ে থাকে সাধারণত সেকেন্ডারি সিফিলিস যখন ডেভেলপ করে তখন এরকম মথ ইটেন থিনিং, অর্থাৎ পোকায় খাওয়া বা তেলাপোকা যেভাবে চুল খায়, অনেকের এরকম জায়গায় জায়গায় চুল পড়ে যায়, এটাকে বলে মথ ইটেন অ্যাপিয়ারেন্স। এরকম দেখলে আমরা ধরে নিই যে এটা সিফিলিসের কারণে হতে পারে। ট্রাইকোটিলোমিনিয়া একটা মানসিক রোগ, যেটাকে অবসেসিভ কম্পালসিভ অ্যান্ড রিলেটেড ডিসঅর্ডার বলে। এই ব্যাপারে রোগী সাধারণত খুব একটা সচেতন থাকেন না। উনি ওনার যে হাতটা সবচেয়ে বেশি অ্যাক্টিভ, ম্যাক্সিমাম রাইট হ্যান্ডার, যদি লেফট হ্যান্ডার হন তো লেফট সাইডে অথবা রাইট হ্যান্ডার রাইট সাইডে কিছু চুল উনি টানতে থাকেন সবসময় বসে থাকার সময়, এবং সেই এক জায়গার চুল চলে যায় বা টাক পড়ে। সাধারণত N-অ্যাসিটাইলসিস্টেন দিয়ে 1200 থেকে 2400 মিলিগ্রাম ওরালি প্রতিদিন দিয়ে 3 মাস চিকিৎসা করলে রোগী ভালো হয়ে যায়। এটা ট্রাইকোটিলোমিনিয়ার একটা রোগীর ছবি, যে এক পাশে চুল উঠে গিয়েছে, যে ক্রমাগত টানার জন্য হাত দিয়ে। আসুন আমরা স্কারিং অ্যালোপেশিয়া অথবা সাইকিয়াট্রিক অ্যালোপেশিয়া সম্পর্কে এখন কথা বলি। এটা একটা গ্রুপ অফ ডিসঅর্ডার যেখানে পার্মানেন্ট হেয়ার লস হয়। এই জন্য এই রোগের শুরুতেই চিকিৎসা করলে উপকার পাওয়া যায়, কারণ এই রোগ যেসব জায়গায় চুল উঠে যায় সেসব জায়গায় নতুন করে চুল গজায় না চিকিৎসার পরেও। এবং চুল পড়ে যাওয়ার পরে মাথার যে স্কিনটা শাইনি থাকে এবং ফলিকুলার কোনো ওপেনিং মাথার চামড়ার মধ্যে দেখা যায় না। যেসব কারণে এই ধরনের টাক পড়া হয়, টাক পরে মানুষের বা চুল পড়ে, সেগুলি হলো কেমিক্যাল অথবা ফিজিক্যাল ট্রমা, বার্ন, ব্যাকটেরিয়াল অথবা ফাঙ্গাল ইনফেকশন, সিভিয়ার হার্পেস জোস্টার, ক্রনিক ডিসকয়েড লিউপাস এরিথেমেটোসাস, স্ক্লেরোডার্মা, এক্সেসিভ আয়োনাইজিং রেডিয়েশন। সাধারণত এই রোগে ডায়াগনোসিস করার জন্য বায়োপসি খুব একটা ভালো ইনভেস্টিগেশন। এটা স্কারিং অ্যালোপেশিয়ার একটা রোগীর মাথার ছবি, ঠিক এইভাবে উঠে যায়। এবং প্রথমে বলেছি যে এই রোগ শুরুতেই চিকিৎসা করলে ভালো ফল পাওয়া যায়, দেরি হলে পরে আর যেসব মাথার এলাকা থেকে চুল পড়ে যায় সেগুলি আর রিগ্রোথ হয় না। কী কী ইনভেস্টিগেশন আমরা করব? কমপ্লিট ব্লাড কাউন্ট, সেরাম T4 TSH, ভিটামিন ডি লেভেল, পিটুইটারি হরমোন যেমন FSH, LH অ্যান্ড প্রোলাকটিন, সেরাম ফেরিটিন, যদি আয়রন ডেফিসিয়েন্সি আমরা ধারণা করি তাহলে আমরা করব, জিঙ্ক, সেরাম জিঙ্ক লেভেল, সিফিলিস সেরোলজি, রেনাল ফাংশন টেস্ট করব, লিভার ফাংশন টেস্ট করব, অটো অ্যান্টিবডি স্ক্রিন, হেয়ার পুল টেস্ট, ট্রাইকোগ্রাম এবং স্কাল বায়োপসি করব। স্কাল বায়োপসিটা স্কারিং অ্যালোপেশিয়া ডায়াগনোসিসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর মাথায় যদি আমরা ফাঙ্গাল ইনফেকশন ধারণা করি তাহলে স্কিন স্ক্র্যাপিং অ্যান্ড হেয়ার স্যাম্পল নিব ফাঙ্গাল মাইক্রোস্কোপি এবং কালচার করার জন্য। ডার্মাটোস্কোপি করব, এটা খুবই উপকারী একটা ইনভেস্টিগেশন, যেটা নন ইনভেসিভ টেকনিকের মাধ্যমে হয় এবং ক্লিনিক্যাল ডায়াগনোসিসে আমাদেরকে খুব হেল্প করে। যদিও চুল পড়ে যাওয়া বা টাক পড়ে যাওয়ার জন্য আসলে চিকিৎসার তেমন একটা দরকার নেই, কিন্তু সৌন্দর্য বাড়ানোর জন্য বা কসমেটিক কারণে রোগীরা চিকিৎসকের কাছে এসে থাকেন। ইউনিভার্সালি অ্যালোপেশিয়ার আসলে তেমন কোনো কিউর নাই বা চিকিৎসা নাই, বা কোনো ইউনিভার্সালি প্রোভেন থেরাপি মানে হলো যে কোনো একটা ওষুধ দিলেই ভালো হয়ে যাবে এমন কোনো কথা বলা যায় না। এক একটা রোগীর এক এক ধরনের ট্রিটমেন্ট প্রয়োজন হয়, যেটা স্পেশালিস্ট কর্তৃক নির্ধারণ করা হয়। সেজন্য যে কোনো ওষুধ খেলেই বা মাথায় লোশন লাগালেই যে ভালো হয়ে যাবে এমন নাও হতে পারে। এটা একজন বিশেষজ্ঞ চিকিৎসকই বুঝতে পারেন যে কাকে কোন ধরনের চিকিৎসা দেওয়া লাগবে, এবং সেটা দেওয়ার পরেই এই উপকারটা পাওয়া সম্ভব হয়। ম্যাক্সিমাম হেয়ার লসই হলো মানে অস্থায়ী, এবং সাধারণত কেমোথেরাপি অথবা রেডিওথেরাপি অথবা বাচ্চা হওয়ার পরে যেই চুল পড়ে সেগুলি আবার ফেরত আসে, আবার নতুন করে রিগ্রোথ হয়। এটা ন্যাচারাল পার্ট অফ এজিংও তাই ন্যাচারাল পার্ট অফ এজিং, যেটাতে ট্রিটমেন্টের কোনো প্রয়োজন হয় না। সাধারণত
60 বছর বয়সের পরে মানুষের চুল পড়া শুরু হয় এবং সেখানে আসলে চিকিৎসার তেমন একটা প্রয়োজন হয় না। যদি ইনফেকশনের কারণে বা সংক্রমণের কারণে চুল পড়ে যায় তাহলে সেই সংক্রমণের চিকিৎসা করলে অতিরিক্ত চুল পড়া বন্ধ হয়ে যায়। তবে নতুন করে চুল উঠবে কিনা এটা নির্ভর করে সেই ব্যক্তির নির্দিষ্ট ওষুধের প্রতি ইফেক্টটা কেমন। যদি ভালো ইফেক্ট হয় তাহলে হতে পারে, হওয়ার সম্ভাবনা প্রবল। আসলে আমরা মডার্ন চিকিৎসা সম্পর্কে কথা বলি। প্রতিদিন দেখা গেছে যে যাদের চুল পড়ে তাদের মাথার চামড়া সাধারণত গরম থাকে। সেজন্য চেষ্টা করতে হবে প্রতিদিন আমাদেরকে একবার করে হলেও কমপক্ষে গোসল করা। যদি সম্ভব হয় যে কাজে যাওয়ার আগে এবং কাজ থেকে ফেরত আসার পরে 2 বার গোসল করতে পারলে আমাদের চুলের স্বাস্থ্যের জন্য এটা খুব ভালো। প্রতিদিন খাবারের সাথে সালাদ, যেটার মধ্যে শসা এবং পেঁয়াজ আছে, সেটা খাওয়ার চেষ্টা করা উচিত। ট্যাবলেট ক্যালসিয়াম এবং ভিটামিন ডির কম্বিনেশন সকালে প্রতিদিন খাবেন। ক্যাপসুল মাল্টিভিটামিন মাল্টিমিনারেল প্রতিদিন রাতে খাওয়ার পর খাবেন। ট্যাবলেট বায়োটিন দুপুরবেলা খাওয়ার পর খাবেন। যে কোনো 2টা শ্যাম্পু 2 দিন পর পর মাথায় 2 ধরনের শ্যাম্পু ব্যবহার করবেন, যেমন ভিস্টার আয়নেল টি অথবা সেভিটার শ্যাম্পু, এবং একটা গ্রুপ, আর একটা হলো কেটোজল 2%, মানে কেটোকোনাজল শ্যাম্পু আর কি ব্যবহার করবেন। এবং প্রতিদিন আধা ঘন্টা হাঁটার চেষ্টা করবেন, যেটা আপনার স্ট্রেস লেভেলকে মিনিমাম লেভেলে রাখবে। কারণ আমরা জানি স্ট্রেসের কারণে আমাদের মাথা থেকে চুল পড়ে যায়। অন্য যেসব পদ্ধতি আছে সেগুলি আমরা বলছি, সেগুলি চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে উনি আপনার জন্য কোন চিকিৎসাটা দিবেন। কারণ সবার ক্ষেত্রে সব ওষুধ কার্যকরী নাও হতে পারে। যেসব ওষুধ আমরা ব্যবহার করি সেগুলি আমরা এখন বলবো। 5-alpha রিটার্ডেজ ইনহিবিটরস ফিনাস্টেরয়েড আমরা ব্যবহার করি চুল পড়ে যাওয়ার ক্ষেত্রে। এটা খুব ভালো ফল দেয়, কারণ এটা ডাইহাইড্রো টেস্টোস্টেরন থেকে যেটা তৈরি হয় সেটাকে ইনহিবিট করে, তৈরি হওয়াকে প্রতিরোধ করে। এই ডাইহাইড্রো টেস্টোস্টেরনটা কী করে? হেয়ার ফলিকলকে শ্রিঙ্ক করে দেয়, সংকুচিত করে, যার জন্য এটা পড়ে যায়, এর গ্রোথটা হতে দেয় না। সো এটাকে যদি আমরা প্রিভেন্ট করতে পারি তখন দেখা যায় যে ফলিকলগুলি তার নর্মাল সাইজ ফেরত পায়। ক্লিনিক্যাল ইমপ্রুভমেন্ট যেটা আমরা দেখি ড্রাগ ইউজ করার পরে, সেটা হলো সাধারণত নর্মাল যে চুলগুলি আছে এগুলি থিকেন হয়। এর জন্য আমাদের কাছে ইমপ্রুভমেন্টটা খুব চোখে লাগে। যদি আমরা এই ট্রিটমেন্ট বন্ধ করে দিই তাহলে সাধারণত 6 মাস পরে এটা চিকিৎসার আগের অবস্থায় ফেরত আসে এবং 6 মাস পরে শুরু হয় এবং 12 মাসে সে আগের অবস্থায় ফেরত আসে। সিভিয়ার কেসে আমরা মিনোক্সিডিলের সাথে ওরাল ফিনাস্টেরয়েড যোগ করতে পারি, কিন্তু ফিনাস্টেরয়েড ওষুধের কারণে পুরুষদের সাধারণত পারসিস্টেন্ট সেক্সুয়াল ডিসফাংশন বা যৌন প্রবলেম দেখা দেয় এবং মানসিক ডিপ্রেশন দেখা দেয়। দেখা গেছে যে রোগীদের ফিনাস্টেরয়েড ট্যাবলেট বন্ধ করে দেওয়ার পরও অনেক রোগীর এই সমস্যাগুলি থেকে যায় না। সেজন্য এই ওষুধ ব্যবহার করার আগে খুব সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। ঠিক একই গ্রুপের আরেকটা ড্রাগ হলো ডুটাস্টেরয়েড। কোনো দেশে 0.5 মিলিগ্রাম ব্যবহার করা হয় এবং এটা সবচেয়ে ইফেক্টিভ চুল গজানোর ক্ষেত্রে, এবং এর সাইড ইফেক্টটাও ঠিক ফিনাস্টেরয়েডের মতো, যে সেক্সুয়াল প্রবলেম তৈরি করে পুরুষদের ক্ষেত্রে। সেজন্য এটাও সতর্কতার সাথে ব্যবহার করা উচিত। এটা একটা কম্বিনেশন আমরা ব্যবহার করি প্রোস্টেট হাইপারট্রফি হলে আর কি। মিনোক্সিডিল ড্রাগটা সবার আগে আবিষ্কৃত হয়। এটা 1950-এর দশকে অ্যান্টি আলসারেন্ট হিসাবে আপজেন কোম্পানি তৈরি করে। পরবর্তীতে 1979 সালে এটা অ্যান্টি হাইপারটেনসিভ হিসাবে ব্যবহার করা শুরু হয় লনিটেন নামে। যখন এটার ব্যবহার লনিটেন নামে শুরু হয় তখন দেখা যায় যে যারা ব্যবহার করছেন তাদের সাইড ইফেক্ট হিসেবে সারা শরীরে চুল উঠতে দেখা গেছে। এরপরেই এই কোম্পানি 1988 সালে রোগেইন নামে লোশন তৈরি করে, হেয়ার লোশন, যেটা আমাদের চুল গজানোর ক্ষেত্রে সবচেয়ে উপকারী হিসেবে প্রমাণিত হয়। এবং এটাকে ওটিসি ওভার দ্য কাউন্টার ড্রাগ হিসেবে বর্তমানে বলা হয়, যে এটা যে কেউ
চিকিৎসকের পরামর্শ ছাড়াও ব্যবহার করতে পারেন। আমরা এটা জানি না যে এই ওষুধটা কীভাবে কাজ করে, কিন্তু দেখা যায় যে এই ওষুধটা যাদের কাজ করে তারা যদি এই ওষুধটা ব্যবহার বন্ধ করে দেন তাহলে 3 থেকে 4 মাস পরে আবার এটা চুল পড়া শুরু হয়। কাজে এই ওষুধটা যদি কাজ করে তাহলে এটা সারা জীবনে ব্যবহার করতে হবে এটা ইফেক্ট পাওয়ার জন্য। চুল উঠানোর জন্য সবচেয়ে লেটেস্ট ড্রাগ হলো এই বারিসিটিনিব। এটা রিসেন্টলি অ্যাপ্রুভড বাই ইউনাইটেড স্টেটস ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এটা সাধারণত 2 মিলিগ্রাম করে প্রতিদিন দিলে এটার ইফেক্টটা খুব ভালো এবং চুল ওঠা শুরু করে। এটা সাধারণত ব্যবহার হয় রিউমেটয়েড আর্থ্রাইটিস, অ্যাকুট রিউমেটয়েড আর্থ্রাইটিস রোগে, কিন্তু আমরা অ্যালোপেশিয়া রোগে বা টাক পড়া রোগে এটা ব্যবহার আমরা শুরু করেছি ইদানিং। লোকাল অ্যালোপেশিয়া এরিয়াটাতে আমরা আগে বলেছি যে স্টেরয়েড ইনজেকশনের মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি। এছাড়াও রেটিনে অথবা টেটিনয়েন আমরা ব্যবহার করতে পারি জেল হিসাবে, চুলের মধ্যে আমরা রাব করতে পারি, এবং এটার সাথে অনেকে বলেন যে আমরা যদি মিনক্সিডিল যোগ করি তাহলে এটা ভালো কাজ করে। আর অন্যান্য যেসব ব্যবস্থা আছে যেগুলোর মাধ্যমে আমরা চুলের চিকিৎসা করতে পারি, যেমন ইমিউনোসাপ্রেসেন্ট ড্রাগ দিয়ে করতে পারি, স্পাইরোনোলেকটন স্পেশালি মায়েদের ক্ষেত্রে করতে পারি, আলট্রাভায়োলেট লাইট ট্রিটমেন্টের মাধ্যমে করতে পারি, হেয়ার ট্রান্সপ্লান্টেশন এটাও একটা লেটেস্ট ট্রিটমেন্ট, এটা পুরুষদের ক্ষেত্রে খুব ভালো। কিন্তু সাথে ফিনাস্টারাইড 1 মিলিগ্রাম পার ডে যদি দেওয়া হয় তাহলে খুব ভালো ফল পাওয়া যায়, কিন্তু মহিলাদের ক্ষেত্রে এটা খুব একটা ভালো না, কারণ তাদের এত চুল পড়ে যায় যে তাদের নিজের যথেষ্ট পরিমাণ চুল দিয়ে ট্রান্সপ্লান্টেশন করা যায় না। এছাড়া আমরা উইক্স ব্যবহার করতে পারি, সিনথেটিক উইক্স যেটা অ্যাক্রিলিক দ্বারা তৈরি, অথবা রিয়েল হেয়ার উইক্সও আমরা ব্যবহার করতে পারি। আসলে আমরা কারণ ধরে ধরে যদি আমরা চিকিৎসা করি তাহলে টাক পড়া বা চুল পড়ার চিকিৎসা এখন সব রোগেই সম্ভব, সব ধরনের চুল পড়া রোগেরই চিকিৎসা এখন সম্ভব। যদি চুল পড়ার কারণটা আমরা ভালোভাবে চিকিৎসা করি তাহলে দেখা যায় যে চুলের পুনর্জন্ম আবার খুবই স্যাটিসফ্যাক্টরি লেভেলে, সন্তোষজনক পর্যায়ে করা সম্ভব। এই বইগুলি থেকে আমি আমার তথ্য উপাত্ত সংগ্রহ করেছি, কাজেই আপনারা এই বিষয়ে আরও বিশদভাবে জানতে চাইলে এখানে উল্লিখিত বইগুলোর সাহায্য নিতে পারেন। মূল্যবান সময় নষ্ট করে ব্যয় করে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।